নাট্যমেলা নয়, রায় জানানোর প্ল্যাটফর্ম নয়, বাংলা টেলিভিশনে প্রথমবার সোজাসুজি প্রশ্নের T20। ঘুরিয়ে নাক দেখাই না আমি, যখন তখন রং বদলাই না আমি। স্বর্ণালী প্রশ্ন করব সোজাসুজি। হেথায় আর্য, হেথা অনার্য, হেথায় দ্রাবিড় চীন, শক হুন দল, পাঠান মোঘল, এক দেহে হলো লীন। পশ্চিমে আজি খুলিয়াছে দ্বার, সেথা হতে সবে আনে উপহার। দিবে আর নিবে, মিলাবে মিলিবে, যাবে না ফিরে। এই ভারতের মহামানবের সাগর তীরে। আবারও রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি যখন এই লাইনগুলো লিখেছেন তখনও দেশ ভাগ হয়নি, ধর্মের নামে কাঁটা তার পড়েনি। ভারত তখন সর্বধর্মের এক মিলন ক্ষেত্র। তারপর তো রয়েছে রাজনৈতিক ষড়যন্ত্র, ধর্মের অন্ধ আবেগ, দেশভাগ। আর এসবের শিকড়ে একটি কারণ, একটি বিশেষণ, তা হলো মৌলবাদ। যে মৌলবাদ এখনো কুড়ে কুড়ে খাচ্ছে গোটা বিশ্বকে। আফগানিস্তান থেকে শুরু করে পাকিস্তান, ভারত থেকে শুরু করে বাংলাদেশ, মৌলবাদ রয়েছে সর্বত্র, বিশেষত এই তৃতীয় বিশ্বে। কিন্তু কোথাও কোথাও সেই মৌলবাদ নিয়ন্ত্রিত, একেবারে আলগাভাবে নিয়ন্ত্রিত। কোথাও সেই মৌলবাদ নিয়ন্ত্রিত, কোথাও একেবারে আলগাভাবে অনিয়ন্ত্রিত। আর আমরা দেখেছি মৌলবাদের ওপর সরকার, প্রশাসন তাদের রাশ আলগা হলেই কি ভয়ঙ্কর রূপ নেয়, যার সাম্প্রতিকতম উদাহরণ হলো আফগানিস্তান। তাই ভয় হয়, সত্যি দুশ্চিন্তা হয় যে পাশের দেশ বাংলাদেশেও মৌলবাদের রাশ আলগা হতে 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 একেবারে নিয়ন্ত্রণহীন না হয়ে যায়। গত এক সপ্তাহ ধরে আমরা যে ছবি দেখছি, যে ছবি উঠে আসছে বাংলাদেশ থেকে, তা নিয়ে যথেষ্ট দুশ্চিন্তার কারণ রয়েছে। মৌলবাদ কি বাংলাদেশকে গ্রাস করে দিচ্ছে? জায়গায় জায়গায় যেভাবে মন্দির, দুর্গাপুজো মণ্ডপে হামলা হচ্ছে, তাতে উগ্রতার এক নগ্ন ছবি সামনে উঠে আসছে। চারিদিকে পুড়ছে, জ্বলছে, আগুন জ্বলছে, ধ্বংসের ছবি। আসার কথা শুধু একটাই, একটা মাত্রই আসার কথা, যে বাংলাদেশ সরকার উগ্রতা নিয়ন্ত্রণে খানিকটা হলেও সচেষ্ট হয়েছে। এর আগেও হয়েছে, যদিও শেখ হাসিনা বারবার কড়া বার্তা দিয়েছেন যে যারাই এই অশান্তি তৈরি করবে, সন্ত্রাস তৈরি করবে, যে কোনো ধর্মেরই হোক, কারোরই মাফ হবে না। জানা গিয়েছে দেশ জুড়ে হিংসার ঘটনায় এখনো পর্যন্ত ৭১টা মামলা দায়ের করা হয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবরই দাবি করে এসেছেন যে তিনি জঙ্গিবাদকে চিরতরে শেষ করতে চান, আর সেটাই প্রত্যাশিত। কারণ এই জঙ্গিবাদ এবং মৌলবাদ কেড়ে নিয়েছিল তার গোটা পরিবারকে। বরাবর জঙ্গিদের বিরুদ্ধে কড়া বার্তা দিয়ে এসেছেন শেখ হাসিনা। এই দেশের মানুষের রক্ত নিয়ে যারা খেলছে, তাদের শাস্তি বাংলার মাটিতে হবেই হবে। একজন খুনির যে শাস্তি, সেই শাস্তি একদিন তাকে পেতে হবে। জঙ্গি, সন্ত্রাসী, এদের কোনো ক্ষমা নাই। কারণ বাংলাদেশ জঙ্গিদের দেশ না, বাংলাদেশ একটা শান্তিপূর্ণ দেশ হবে। এই বার্তাগুলো আমরা শুনেছি এবং আজকে নিঃসন্দেহে সত্যি সত্যি আমাদের কোথায় দরকার পড়ছে, কোথায় দায়, কেন এই বিষয় নিয়ে আমরা আলোচনা করছি। কারণ আমাদের প্রতিবেশী দেশ, সেই দেশেই আগুন জ্বলছে। একাধিক, আপনারা জানেন যে অন্তত অষ্টমী থেকে শুরু হয়েছে একাধিক পুজো প্যান্ডেল, একাধিক জায়গায় প্রতিমা সেখানে ধ্বংস করে দেওয়া হয়, ভাঙচুর চালানো হয়, আগুন জ্বালানো হয়। হিংসার ঘটনা জায়গায় জায়গায়। সম্প্রতি হিংসার ঘটনাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্পষ্ট বার্তা দিয়েছেন যে দোষীদের রেয়াত করা হবে না। তবে এখানেও কিছু প্রশ্ন থেকে যাচ্ছে, যেমন শেখ হাসিনার সরকারের আমলে এতদিন পরেও কেন মৌলবাদ ধীরে ধীরে এমন ভয়ঙ্কর জায়গায় চলে যাচ্ছে? কেন এই পরিস্থিতি তৈরির সুযোগ পাচ্ছে মৌলবাদীরা? দেখে নেওয়া যাক একটা পরিসংখ্যান। এই আলোচনা শুরু করছি কারণ আলোচনা এই মুহূর্তে প্রাসঙ্গিক। অনেক সংবাদ মাধ্যম রয়েছে যারা সত্যি সত্যি এই মুহূর্তে মুখে কুলো পেটে রয়েছে, কিন্তু আমরা এই বিষয়গুলোতে আলোকপাত করছি কারণ মানুষের স্বার্থে। যে দেশই হোক, যে দেশের যে সংবিধানই হোক, মানুষের পাশে, যে মানুষ নিপীড়িত হচ্ছে তাদের পাশে সবসময় আমরা রয়েছি, কারণ সেই ঘটনা তুলে আনার দায় কোথাও আমাদের প্রত্যেকে।
এবং ঘটনাচক্রে বাংলাদেশের একটা বুদ্ধিজীবী সম্প্রদায়, তারা শিল্পী সাহিত্যিক, তারা পর্যন্ত একাধিক মানুষজন তারা এই মুহূর্তে তারাও পথে নেমেছেন, পা মিলিয়েছেন। কারণ ওই যে বললাম যে হিংসার কোনো রং হয় না, সেক্ষেত্রে যেখানেই হোক তার বিরুদ্ধে প্রতিবাদ দরকার। এবার নজর রাখছি বাংলাদেশের ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর একটা পরিসংখ্যানের দিকে, যেটা আমাদের হাতে এসেছে। দেখাই আপনাদের সেই পরিসংখ্যান। সেখানে দেখা যাচ্ছে গত 5 বছরে সংখ্যালঘু, যারা বাংলাদেশের সংখ্যালঘু, তাদের ওপর একাধিক হিংসার ঘটনা ঘটেছে। 2017 সালে মন্দির প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে 212টি। বেশি পেছনে যাচ্ছি না, আমি 2017 থেকে শুরু করলাম। বাড়ি দোকানে হামলা হয়েছে 66টি। এরপর চোখ রাখছে 2018 সালে, তার পরের বছর। সেখানে মন্দির প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে 97, বাড়ি দোকানে হামলার ঘটনা ঘটেছে 29টি। 2019 সালের দিকে নজর রাখি, ঘটনার কোথাও বিরাম নেই, কিন্তু পরিসংখ্যানে একটু হলেও পার্থক্য হয়েছে। 2019 সালে মন্দির প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটে 97টি। 2019 সালের ছবি দেখছি, এই মুহূর্তে 2018 সালের পরিসংখ্যানও দেখছি আমরা। বাংলাদেশের ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো যে ছবি আমাদের সামনে তুলে ধরেছে, সেই পরিসংখ্যান 2019 সালের পরিসংখ্যান আরও একবার বলি আপনাদের জন্য। সেখানে সংখ্যালঘুদের উপর হিংসার পরিসংখ্যান বলছে মন্দির প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে 97টি। 2020 সালে মন্দির প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে 97টি, বাড়ি দোকানে হামলার ঘটনা ঘটেছে 14টি। এরপর 2021 সাল, এই বছর, সেখানে নথিভুক্ত হয়েছে যা এখনো পর্যন্ত বাংলাদেশ প্রশাসন, পুলিশ যা নথিভুক্ত করেছে, তাতে যে পরিসংখ্যান আসছে তা হলো মন্দির প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে এবারও 97টি, বাড়ি দোকানে হামলার ঘটনা ঘটেছে 108টি। গত কয়েক সপ্তাহের ঘটনা নথিভুক্ত হলে এবছরের সংখ্যাটা কিন্তু এইটা থাকে না, আরও বেড়ে যায়। এই পরিসংখ্যানগুলির দিকে চোখে আঙুল দিয়ে কোথাও দেখিয়ে দিচ্ছে এই পরিসংখ্যানগুলোই যে সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে যতটা উদ্যোগী হওয়া উচিত ছিল মুজিব কন্যা শেখ হাসিনা সরকারের, সেক্ষেত্রে কিন্তু প্রশ্ন থাকছে ঠিক ততটাই কি নজর দেওয়া হয়েছে? টানা 3 বারের প্রধানমন্ত্রী, একসময় বাংলাদেশে বসে যাওয়া অর্থনীতির চাকাকে তিনি ঘুরিয়েছেন। শুধু ঘুরিয়েছেন বললেই কম বলা হবে, আজ বিশ্বের দ্রুততম গতিতে এগিয়ে চলা অর্থনীতিগুলির মধ্যে একটির নাম বাংলাদেশ। বাংলাদেশের বর্তমানে জিডিপির হার 6%। 2030 পর্যন্ত গড়ে 7% জিডিপি বৃদ্ধির আশা করা হচ্ছে। এতটাই শক্তিশালী পরিকাঠামো কোথাও তৈরি করেছেন মুজিব কন্যা। বর্তমান অর্থনীতি $350 বিলিয়ন। 2026 সালে $500 বিলিয়ন অর্থনীতি হওয়ার সম্ভাবনা রয়েছে এই দেশের, আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ। পাশাপাশি 2030 সালের মধ্যে বিশ্বের 26তম বৃহৎ অর্থনীতি হতে চলেছে বাংলাদেশে। অর্থনীতিতে ফিলিপিন্স, পাকিস্তানের থেকে এগিয়ে গিয়েছে পদ্মা পার। 2018-19 অর্থবর্ষের দিকে যদি নজর রাখি তাহলে 4000 কোটি মার্কিন ডলার পণ্য রপ্তানি করে রেকর্ড তৈরি করেছে বাংলাদেশ। প্রতিবেশী দেশ হিসেবে আমরা চাই বাংলাদেশ আরও এগিয়ে যাক। বাংলাদেশকে যে কোনো ধরনের সাহায্যে কখনো কার্পণ্য করেনি ভারত, আর সে কথা খোদ শেখ হাসিনাই বলেছেন একাধিকবার। কি বলেছেন শুনবো। Will help make the trade relations more dynamic. Besides, I hope this would help fulfill the fuel and energy demand in the northeast of India to a great extent. Distinguished guests, over the last decade, cooperation between our two countries in various traditional areas such as security, environment, energy, education, culture, people-to-people contact, health, and in various other areas, cooperation has been enhanced. Besides, in various non-traditional areas such as blue economy and maritime affairs, peaceful uses of nuclear energy, space research, internet bandwidth export, cybersecurity, cooperation in these areas have also been enhanced. This multifaceted cooperation has placed our bilateral relations as a model of good neighborliness before the world.
শেখ হাসিনার নেতৃত্বে অর্থনীতিতে চমকপ্রদ উত্থান ঘটেছে বাংলাদেশ। আর এখানেই আমাদের প্রশ্ন, এমন উন্নতির পথে বাংলাদেশের কাছে অন্তরায় কি হয়ে দাঁড়াচ্ছে না মৌলবাদ? কারণ আমরা জানি যে মৌলবাদ উন্নতি বিকাশকে মানে না, মৌলবাদ গড়তে জানে না, মৌলবাদ জানে শুধু ধ্বংস করতে, জ্বালাতে, পোড়াতে, ভাঙতে, যেমনটা আমরা দেখে আসছি গত কয়েকদিন ধরে। এখানেই আমাদের প্রশ্ন থাকছে, ফের পাকিস্তান ধাঁচের মৌলবাদের পথে কি হাঁটছে তাহলে বাংলাদেশ? রাজনৈতিক প্রশ্রয় কি বাংলাদেশের মাথাচাড়া দিচ্ছে মৌলবাদ, যা নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হচ্ছে হাসিনা সরকার? বাংলাদেশের মৌলবাদ ভারতের কাছে কি অশনি সংকেত নয়? অর্থনীতিতে এগিয়েও বাংলাদেশের উন্নতিতে এখনো কি বাধা মৌলবাদ? মৌলবাদকে নিয়ন্ত্রণের সদর্থক ভূমিকা কি নিচ্ছে বাংলাদেশ সরকার? বিভিন্ন ইস্যুতে মৌলবাদের সঙ্গে আপোষ করছে কি বাংলাদেশ সরকার, যার পরিণতি এত হিংসা, এত হানাহানি? প্রশ্ন উঠছে। তবে এত প্রশ্নের মাঝেও আসার কথা, আশার আলো যে বাংলাদেশে এখনো প্রচুর শুভবুদ্ধি সম্পন্ন মানুষ রয়েছেন যারা সংখ্যালঘুদের ওপর এই হিংসার প্রতিবাদ করছেন। বিগত কয়েকদিন ধরে আমরা দেখেছি, আমরা আজকেও দেখেছি, শাহবাগ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তারা পথে নেমেছেন। রাজনীতি ঢাকাতে চলছে প্রতিবাদ, সরকারের কাছে সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি তুলছেন তারা। আর তাই এখনো হয়তো আমরা পুরোপুরি হতাশ হচ্ছি না, কারণ মৌলবাদের সঙ্গে শুভবুদ্ধির লড়াই আসলে চিরন্তন, আর সেই লড়াইয়ে শুভবুদ্ধি সম্পন্ন মানুষের জয় অবশ্যম্ভাবী। আর বাংলাদেশ নিয়ে আমরা শুধুমাত্র চিন্তিত বাঙালি বাংলার টানে নয়, আমরা চিন্তিত কারণ বাংলাদেশে জঙ্গিবাদ, মৌলবাদ মাথা চড়া দেওয়া মানে ভারতের নিরাপত্তার ক্ষেত্রেও তা হুমকি হয়ে দাঁড়ায়। সেখানেও প্রশ্ন ওঠে, কারণ সীমান্ত দিয়ে অনুপ্রবেশ এখনো চলছে। তবে পাকিস্তান মন্ত্রী বহু মৌলবাদী জঙ্গি সংগঠন বাংলাদেশে রয়েছে, এমনটাই কিন্তু সেখান থেকেও বলা হচ্ছে। তারা যদি নিজেদের দেশেই খোলা মাঠ পেয়ে যায় তাহলে ভারতের কাছে নিঃসন্দেহে চিন্তার বিষয় বই কি। এই বিষয় নিয়ে আমরা আলোচনা করবো এবার। আমি যে তথ্য পরিসংখ্যান দিলাম তার নিরিখেই, তবে তার আগে তিনটে পোল কোয়েশ্চেন দিয়ে শুরু করছি আজকের আলোচনা। প্রথম পোল প্রশ্ন, বাংলাদেশে বাড়ন্ত মৌলবাদ ভারতের কাছে কি হুমকি? দ্বিতীয়, মৌলবাদের অন্ধকার যুগের পথে কি বাংলাদেশ? বাংলাদেশ ভারত সম্পর্কেও প্রভাব ফেলছে কি মৌলবাদ? 3 নম্বর প্রশ্ন, বাংলাদেশ ভারত সম্পর্কেও কি প্রভাব ফেলছে মৌলবাদ? আমরা লাগাতারই কভারেজ করে আসছি এবং তার মধ্যে থেকেই যে ধরনের প্রশ্ন আমরা পাচ্ছি, যারা আমাদের এই লাগাতার কভারেজ দেখছেন সোশ্যাল মিডিয়ায়, সেই ধরনের তার নিরিখেই এই প্রশ্নগুলো তুলেই শুরু করছি আজকের আলোচনা। আমাদের সঙ্গে যারা রয়েছেন, আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি মুখপাত্র সন্ময় ব্যানার্জি, আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক অনির্বাণ বন্দ্যোপাধ্যায়, আমাদের সঙ্গে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজা গোপাল ধর চক্রবর্তী, এবং আমাদের সঙ্গে রয়েছেন বিএনপির প্রাক্তন পরিবেশ এবং বনমন্ত্রী গয়েশ্বর চন্দ্র রায়। আপনাদের চারজনকেই স্বাগত রিপাবলিক বাংলা এবং আমার সোজাসুজি স্বর্ণালীতে। আমি প্রথমেই গয়েশ্বরবাবু যেহেতু আমাদের সঙ্গে রয়েছেন, আমি ওনার কাছেই যাই। যে ছবিটা তৈরি হচ্ছে, বারবার কোথাও প্রশ্ন উঠছে যে সত্যি সত্যি সরকারের আরো কোথাও সচেতন হওয়া উচিত ছিল কিনা, যে প্রশ্নগুলো আমি তুললাম, এবং কোথাও সেই রাজনৈতিক স্ট্র্যাটেজিতে কোথাও কি মৌলবাদরা প্রশ্রয় পেয়ে যাচ্ছে। আমরা জানি যে বাংলাদেশের সোশ্যাল মিডিয়া ভীষণ রকম সক্রিয়। এই মুহূর্তে বিভিন্ন প্রান্তে যখন অশান্তির আবহ তৈরি হচ্ছে, আগুন জ্বলছে, সেই সময় কোথাও টেলিভিশন বন্ধ করে দেওয়া হয়েছে, কোথাও ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু এই সাময়িক টেলিভিশন বন্ধ করে দেওয়া, ইন্টারনেট বন্ধ করে দেওয়ায় আদৌ কি আপনার মনে হয় বিরোধী রাজনৈতিক দলের নেতা হিসেবে যে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব? গয়েশ্বর বাবু, আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ। সাম্প্রতিক ঘটনা বলে আজকে যতটা গুরুত্ব পেয়েছে, গত 1 যুগ অর্থাৎ 12 বছর যাবত আপনি যে পরিসংখ্যান দিলেন, সেই পরিসংখ্যানের সাথে আমি দ্বিমত পোষণ না করে বলছি যে একটি সরকার যদি নাগরিক অধিকার প্রতিষ্ঠিত করা অথবা নাগরিক অধিকারের নিশ্চয়তা দিতে আন্তরিক হয়, তাহলে ঘটনা তো হাজারে পৌঁছায় না, হয়তো 1-2টার মধ্যেই সীমাবদ্ধ থাকতে পারত। আপনি এতক্ষণ যা শোনালেন বর্তমানে বাংলাদেশ সরকারের, এটা আমাদের দেশের সরকারের অনেকটা প্রেস নোটের মতো। আমি এই কথাগুলি শোনার জন্য প্রস্তুত ছিলাম না, তবে আপনার প্রশ্নের উত্তরগুলি দিতে আমি সবসময় প্রস্তুত, কারণ আমি নিজেও তো ভিকটিম, যেহেতু আমিও একটা সম্প্রদায় বিলং করি। সংখ্যালঘু বলে শব্দটা আমাদের সংবিধানে নাই, এবং আমরা সংখ্যালঘু বলে এই কথাটা স্বীকারও করি না, মানিও না। আমরা বাংলাদেশের নাগরিক, বাংলাদেশে আমাদের জন্ম, ধর্মবর্ণ নির্বিশেষে সকলে একত্রিত হয়ে
আমরা যুদ্ধ করেছি, দেশ স্বাধীন করছি একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার জন্য। পাকিস্তানিদের শোষণ বঞ্চনা অথবা ধর্মীয় অনুশাসনের মধ্য দিয়ে আমাদের যে আকাঙ্ক্ষিত গণতন্ত্র স্তব্ধ করতে পারে নাই। 9 মাসের যুদ্ধে আমরা দেশ স্বাধীন করেছি, আপনারা আমাদের পাশে ছিলেন, এ কথাটা আমরা সবসময় স্মরণ রাখি। সুতরাং আজকে গণতন্ত্রবিহীন রাষ্ট্রে গণতন্ত্রবিহীন সরকার, ভোটবিহীন সরকার জনগণের পক্ষে কতটুকু তারা আন্তরিক, কতটুকু যত্নবান। কারণ তাদের যেহেতু ভোটের প্রশ্ন নাই, যখন ভোট নিতে হয় না জনগণের, সেখানে সে হিন্দু হোক, মুসলমানই হোক, ধর্মীয় সংখ্যালঘুই হোক, কেউ এখানে নিরাপদ নয়। আজকের যে ঘটনাগুলি ঘটতেছে, যে 3000-এর উপরে ঘটনা, বা আপনি যে বর্ণনাগুলি দেন, সেই 2009 সাল থেকে শুরু হয়েছে আজকে 21 সাল, এই পর্যন্ত কোন ঘটনার তারা বিচার করেছে? কাকে আইনের আওতায় নিয়েছে? আপনারা জানেন নাসিরনগরের তাণ্ডবের কথা। নাসিরনগরের তাণ্ডবের পরে যে এতদিন পর্যন্ত আমরা দেখলাম, এখন এবারটা দেখা গেল যে এই তাণ্ডবের সাথে আওয়ামী লীগের যে সকল নেতা কর্মী জড়িত, তাদেরকে এবার স্থানীয় সরকার নির্বাচনে মনোনয়ন দেওয়া হয়েছে, অর্থাৎ পুরস্কৃত করা হয়েছে। সুতরাং আজকে যে জঙ্গিবাদের কথা যে তকমা দেওয়া হয় বাংলাদেশকে, এটা আমাদের জন্য খুব লজ্জাজনক এবং অপমানজনক। বাংলাদেশের গণতন্ত্রহীন রাষ্ট্রের শেখ কারণে হাসিনা সরকার তো বারবার বলে যে বিরোধী রাজনৈতিক দলের প্রশ্রয় রয়েছে, জামাত যোগ রয়েছে, উদ্দেশ্য প্রণোদিতভাবে সরকারকে কালেমা লিপ্ত করার জন্য এই ধরনের সকল কথার উত্তর দেব। আমি আপনার সকল কথার উত্তর, শেখ হাসিনা বললো আপনি বিশ্বাস করলেন। আমি তো এই দেশে বসবাস করি, আমি তো তার তাণ্ডব সম্বন্ধে জানি। 1973 সালের 23শে মার্চ 400 বছরের ঐতিহাসিক কালী মন্দির বুলডোজার দিয়ে ধ্বংস করার মধ্য দিয়ে তাদের যাত্রা, সেই কালীবাড়ি কিন্তু পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে 2001 সালে খালেদা জিয়া সরকারের আমলে। আমি স্বয়ং তার নেতৃত্ব দিয়ে পূজা আরম্ভ করি। আজকে এটার অবকাঠামোগত একদিকে যাচ্ছে। ভারত সরকারও শুনলাম যে 7 কোটি টাকা অনুদান দিয়েছে এই মন্দিরটাকে পুনরুদ্ধার করার জন্য। সুতরাং অসাম্প্রদায়িক হওয়া এটা কিন্তু একটা কঠিন সাধনার ব্যাপার। এখানে ভোটের রাজনীতিতে সরকার যখন যেটা নাটকের দরকার সেটা নাটক করে দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে। আজকে এই পূজার মধ্যে ঘটনা তো ঘটার কথা না, তার ব্যর্থতা না, তিনি এটা করছেন, সরকার করছে। কিন্তু এই ধরনের গুজব সরকার করছে, বিভিন্ন ধর্মীয় বিষয় সংক্রান্ত বা বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়ায় ধরনের গুজব, এগুলো ভাইরাল হয় কি করে? তাহলে আমার কথা বলে যে গুজব হবে কেন? আর প্রশাসনের ওসি যখন লাইভে বলতেছে এখানে কোরআন শরীফ এই হচ্ছে সেই হচ্ছে, সেই ওসিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না কেন? সেই ওসি বরখাস্ত হচ্ছে না কেন? আর এই যে একটা ঘটনার সাথে সাথে হাজার হাজার যে লোক যে হামলা করলো, এটাও সরকারের পক্ষ থেকে ইন্ধন, অর্থাৎ একটা ঘোলা পানি সৃষ্টি করা। আপনারা যাতে দরাজ গলায় বলতে পারেন একমাত্র শেখ হাসিনাই মৌলবাদের বিরুদ্ধে, বাংলাদেশ মৌলবাদী দলই না। আমি সম্মানের কাছে আসবো, আমি আসছি আপনার কাছে। আপনাকে বুঝতে হবে একটা কথা, যে আগামী গত 30 বছর যাবত এই দেশে পরপর 2টা প্রধানমন্ত্রী মহিলা, এবং যদি মৌলবাদী দেশ হতো তাহলে 2টি প্রধানমন্ত্রী ভোটের মাধ্যমে, জনগণের ভোটের মাধ্যমে, আমাদের প্রধানমন্ত্রী খালেদা যেহেতু ভোটের মাধ্যমে, এই প্রধানমন্ত্রী তো গত 3 নির্বাচনে ভোটের মাধ্যমে হয় নাই, শুধু 96 সালে সে ভোটের মাধ্যমে হয়েছিল তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। সুতরাং আমাদের দেশটাকে আপনারা মৌলবাদী বললে আমরা কষ্ট পাই। আমি এই দেশটাকে মৌলবাদী না, এটা একটা সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এটা হয় রাজনৈতিক বলি। 1946 সালের যে দাঙ্গা হয়েছে সেটা রাজনৈতিক কারণে হয়েছে, 50-এর দাঙ্গা হয়েছে রাজনৈতিক কারণে হয়েছে, 64-তে দাঙ্গা হয়েছে রাজনৈতিক কারণে হয়েছে। এই ভারতবর্ষে ভারতের মধ্যে কমপক্ষে 1300 এরকম দাঙ্গা হয়েছে গুজব নির্ভর, আর কিছু হয়েছে রাজনৈতিক কারণে। সুতরাং 46-এর দাঙ্গা হয়েছিল পাকিস্তান সৃষ্টির পক্ষে, যে মুসলমান হিন্দু আলাদা জাতি, এটাকে প্রমাণ করার জন্য। সুতরাং আপনাদের ভারতবর্ষের পার্সপেক্টিভের সঙ্গে তো বাংলাদেশ মেলানো যায় না গয়েশ্বরবাবু, ভারতবর্ষের পার্সপেক্টিভের সঙ্গে তো বাংলাদেশের সঙ্গে মেলানো যায় না। এখানে কাউকে এই কারণে কোনো সংখ্যালঘুকে কখনো দেশ পার হয়ে ওদিকে যেতে হয়নি, কিন্তু ওই দিকের দেশ, ওই দিক থেকে কাটাতার পার হয়ে এদিকে আসতে হয়েছে।
শোনেন, সংখ্যালঘুদের ভোট নেয় সরকার। আওয়ামী লীগ সরকারের কাছে সংখ্যালঘুদের কি পরিমাণ সম্পত্তি আছে আপনারা এসে ইনকোয়ারি করেন, তদন্ত করেন। এই গত 70 বছরে আপনি কি করে বলছেন যে তাহলে শুধু রাজনৈতিক কারণ, মৌলবাদ নেই বাংলাদেশে? এটা আপনি কিভাবে, কোন জায়গা থেকে বলছেন তাহলে? না, বাংলাদেশে ধর্মপ্রাণ মানুষ আছে, বাংলাদেশে ধর্মান্ধত্ব নাই। এটা আমি বলছি। আমার পুজোতে শুধু মুসলমানদের উপস্থিতিতেই জমজমাট হয়েছে এবার, আর কোনো পুজোতে মানুষ সাহস করে যায়নি। কিন্তু আমার বাড়ির পুজোতে 80 জন মুসলিম পিপল পূজা এনজয় করতে গেছে। সুতরাং এই দেশটাকে আমি মৌলবাদী বলবো কি করে? আমি এই দেশে বসবাস করি, আমি তো এই দেশের মানুষ চিনি। আজকে এই সরকার যদি মৌলবাদ বিরোধী হতো, এই সরকার যদি অসাম্প্রদায়িক হতো, তাহলে 3500 ঘটনা 12 বছরে ঘটলো, একটি ঘটনার বিচার হলো না কেন? এই প্রশ্নের জবাবটা কে দেবে? এবং তিনি এই নাটকটা করছেন আপনাদের এই কথা শোনার জন্য যে একমাত্র শেখ হাসিনা মুজিব কন্যা, উনি একমাত্র মৌলবাদের বিরুদ্ধে, উনি একমাত্র জঙ্গিবাদের বিরুদ্ধে। নো, দিস ইজ নট কারেক্ট অ্যাজাম্পশন। আমি আসবো আপনার কাছে। আমাদের সঙ্গে রয়েছেন সন্ময় ব্যানার্জি। সন্ময়, আমি আপনার কাছে জানতে চাইছি যে বিষয়গুলো নিয়ে বারবার প্রশ্ন উঠছে, যে রাজনৈতিক বিষয়টা সামনে চলে আসছে, রাজনৈতিক কোথাও বারবারই যখন এই ধরনের কোথাও পরিস্থিতি তৈরি হয়, অশান্তির আবহ তৈরি হয়, তার নেপথ্যে কোথাও রাজনৈতিক কারণগুলো চলে আসে। যদি সত্যি প্রতিবেশী দেশে রাজনৈতিক কারণ হোক বা মৌলবাদের বাড়বাড়ন্ত হোক, যে ছবি আমরা দেখতে পাচ্ছি তার আঁচ তো কোথাও এদেশেও পড়বে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে সত্যি কি নিয়ন্ত্রণহীন যে বিষয়গুলো কিছুক্ষণ আগে বিএনপি নেতা বলছিলেন, যে কোনো শাস্তি যদি না হয়, কোনো নিয়ন্ত্রণ যদি না থাকে, এতগুলো মামলা, হাজার মামলা, সেক্ষেত্রে কোথাও যদি একটাও দৃষ্টান্তমূলক সাজা না হয়, সেক্ষেত্রে এর তো কোনো শেষ হবে না। এবং এর যদি শেষ না হয়, শুধুমাত্র রাজনৈতিক কারণ বলে এই ধরনের মৌলবাদ কোথাও কি ধামাচাপা পড়ে যাবে না? কি মনে হয় সন্ময়দা? দেখুন স্বর্ণালী, আমার একটা খালি বারবার মনে হচ্ছে যে যখন 3 দিন ধরে একদম নারকীয় এই ঘটনাগুলো ঘটলো, তারপর এর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তীব্র ভাষায় নিন্দা করলেন। কিন্তু ঘটনাটা হলো এই 3 দিন ধরে যখন ঘটনাগুলো ঘটলো, সেই সময় প্রশাসন, সরকার কোথায় ছিল? এই প্রশ্নটা কিন্তু আমাকে বারবার ভাবার, যে সেই সময় যদি পুলিশ প্রশাসন সতর্ক থাকতো, তাহলে কি কোনো একটা জায়গায় থামানো যেত না? এটা ঘটনা যে অর্থহীন ভাষায় শেখ হাসিনা অন্যায়কে অন্যায় বলেছেন, নিন্দে করতে। ঠিক পাশাপাশি একটা জায়গায় বিএনপির যে প্রতিনিধি, সম্মানীয় বোধহয় প্রাক্তন সাংসদ, তিনি যখন যে কথাটা বলছেন, তিনি বিএনপিকে নির্দোষী প্রমাণ করার চেষ্টা করছেন। আমার প্রশ্নটা হচ্ছে সেটা বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপার, আমি সেই ব্যাপারে দুটি দলের আভ্যন্তরীণ ইকুয়েশন নিয়ে কোনো কথা বলবো, কিন্তু পাশাপাশি এটাও তো প্রশ্ন জামাতের অ্যাক্টিভিটি নিয়ে বিএনপি কিন্তু নীরব, সাইলেন্ট। এটা কিন্তু বারবার প্রমাণিত হচ্ছে, আজকে বলে নয়, বহুদিন ধরে। আর পাশাপাশি এটাও ভাবিয়েছে আমাদের ভারতবর্ষের মানুষকে, যেখানে শেখ হাসিনা নিন্দে করছে অথচ তার প্রশাসন সুপার অ্যাক্টিভ নয়। এটাও ঘটনা যে সেখানে যদি এই অত্যাচারের পর যে কেসগুলো রুজু হয়েছে 71, উনি বিএনপি প্রতিনিধি বলছেন না 71 কেন 71,000 হতে পারে, এটা ঘটনা যে অপরাধীরা কি শেষ পর্যন্ত চিহ্নিত হয়ে শাস্তি হবে, এটা পাবলিক ফোরামে আসবে, এটা আমাদের ভাবা দরকার। কারণ আমাদের ভারতবর্ষ কিন্তু, বাংলাদেশে অনেকে এটা বলার চেষ্টা করছেন বাংলাদেশের ওটা আভ্যন্তরীণ ব্যাপার, আমাদের ব্যাপার নয়। ভুল। বাংলাদেশ যদি অশান্ত থাকে, তাহলে ভারতবর্ষের বর্ডার ইনসিকিউর হয়ে যাবে এবং পশ্চিমবঙ্গ বিশেষ করে ইনসিকিউরিটির মধ্যে পড়বে। আপনারা জানেন সাম্প্রতিককালে ভারত সরকার বর্ডার সিকিউরিটি ফোর্সের পাওয়ারটা বাড়িয়েছেন, 50 কিলোমিটার পর্যন্ত ভেতরে চোরাচালান এবং অবৈধ অনুপ্রবেশের তল্লাশি করার জন্য একটা ব্যবস্থা করেছে, যেখানে ভারত সরকার খুব সিরিয়াসলি অনুপ্রবেশটাকে দেখছে। ফলে স্বাভাবিকভাবে বাংলাদেশে যদি এই ইনসেনসিটিভিটিটা চলে, সেখানে কিন্তু ভারতবর্ষ এফেক্টেড হবে, পশ্চিমবঙ্গ এফেক্টেড হবে। এবং সেখানে দাঁড়িয়ে কিন্তু একটা ব্যাপারে আমার কাছে মনে হচ্ছে সিলভার লাইনিং, সেটা হচ্ছে বাংলাদেশে কিন্তু একটা বড় অংশের মানুষ শাহবাগ, চট্টগ্রাম, কুমিল্লা, বিভিন্ন অঞ্চলে কিন্তু তারা প্রতিবাদে পথে নেমেছেন। এবং ইন্টারেস্টিংলি সেখানে কিন্তু পুলিশ বা প্রশাসন সেই মিছিলের গতিরোধ করেনি, যাই কলকাতায় হচ্ছে। কলকাতায় কোনো 10 জনের মিছিল করতে গেলেও সেটাকে পুলিশ আটকাচ্ছে, বারবার গত কয়েকদিন ধরে দেখা গেছে। কিছু মানুষকে কিছু ক্ষেত্রে পুলিশ বাধা দিচ্ছে না, কিন্তু বাকিদের বাধা দিচ্ছে। প্রশ্নটা হচ্ছে দুটো দেশ পাশাপাশি এবং পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ভাষার ভিত্তিতে সুদৃঢ়। সেই জায়গাতে দাঁড়িয়ে যদি বাংলাদেশের ভেতরে এই ইনসেনসিটিভিটি বা ইনসিকিউরিটিটা থাকে, তাহলে কিন্তু সেটার এফেক্ট আমাদের পশ্চিমবঙ্গের উপর পড়বে। এবং আগামী দিন কিন্তু
আফগানিস্তান পরবর্তী সিচুয়েশন এই মুহূর্তে তৈরি হয়েছে, সেই মুহূর্তে কিন্তু বাংলাদেশ যদি ইনসিকিউর হয়ে যায়, আমরাও কিন্তু তার বাইরে যাব না। ইন্টারন্যাশনাল যারা সন্ত্রাসবাদী গোষ্ঠী, তারা বাংলাদেশকে কিন্তু স্টেপিং স্টোন হিসেবে ব্যবহার করার চেষ্টা করবে। আমরা আশাবাদী যে শেখ হাসিনা সরকার কিন্তু অ্যাটলিস্ট মৌখিকভাবে বিরোধিতা করছেন এবং কার্যকরভাবে কিছু কিছু ক্ষেত্রে পুলিশ অফিসারদের ইতিমধ্যে ট্রান্সফার করেছে। কিন্তু শাস্তিটা ফোরামে আসতে হবে। কতজন মানুষ শাস্তি হলো দেখাচ্ছেন সুন্দরভাবে, যে দিনের পর দিন মন্দির ভাঙা হচ্ছে, মানুষের মৃত্যু করছে, দোকান বাড়ি জ্বালানো হচ্ছে। তারপরও একটা সরকার এ ব্যাপারে যদি অ্যাডামেন্ট স্টেপ না নেয়, শুধু মুখে বললে হবে না। শেখ হাসিনা মুখে বলছেন ঠিকই, শুধু মুখে বললে হবে না, পদক্ষেপ দেখতে পাওয়া যাচ্ছে না, একদমই তাই। এবং সেক্ষেত্রে কিন্তু বিএনপি কেও একটা পজিটিভ রোল দিতে হবে। আমি এই জায়গা থেকে আসবো, আমাদের সঙ্গে রাজাগোপাল ধর চক্রবর্তী রয়েছেন এবং একই সঙ্গে অনির্বাণ ব্যানার্জিও রয়েছেন। আমি দুজনের কাছে আসছি, তবে সময় হয়ে গেছে ছোট্ট বিরতির পর ফিরে আসছি, ঠিক এই জায়গা থেকে শুরু করবো আলোচনা। সঙ্গে থাকুন। ফিরলাম বিরতির পর। আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশ থেকে প্রাক্তন মন্ত্রী, বিএনপির নেতা গয়েশ্বর চন্দ্র রায়। আমরা কথা বলছিলাম তার সঙ্গে, তার পাশাপাশি আমরা গোটা বিষয়টা নিয়ে আলোচনা করছি। কারণ কেন এই মুহূর্তে দাঁড়িয়ে সত্যি সত্যি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বলে কেন আমরা দৃষ্টি ঘুরিয়ে নিতে পারছি না? কোথায় কোন জায়গাটায় কোথাও ও দেশে আগুন জ্বললে এপারের ক্ষেত্রে, এপার বাংলা শুধু নয়, দেশের ক্ষেত্রেও কোন কোন জায়গাতে চিন্তার জায়গা রয়েছে, চিন্তার ভাঁজ পড়ে, কেন এই প্রসঙ্গগুলো বারবার উঠে আসছে? আমার সঙ্গে রয়েছেন অনির্বাণ এবং রয়েছেন রাজাগোপাল ধর চক্রবর্তী। রাজাদা, আপনি কি বলবেন যে সত্যি সত্যি যে বিষয়টা কিছুক্ষণ আগে সন্ময়দা বলছিলেন, যদি মৌলবাদ মাথাচাড়া দেয়, যে ছবি আমরা দেখেছি বিগত দিনে বিভিন্ন সময়, তাহলে সত্যি কি চিন্তার বিষয় নেই? সেটাকে আমরা শুধুমাত্র কি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বলে দৃষ্টি ঘুরিয়ে রাখতে পারি, চোখ ঘুরিয়ে রাখতে পারি? কি বলবেন রাজাদা? না না, দেখুন, অভ্যন্তরীণ ব্যাপার তো বটে, কিন্তু অভ্যন্তরীণ ব্যাপার বলে আমার ঘোরাবার কোনো কারণ নেই। যিনি এসেছেন বাংলাদেশ বিএনপি দলে, গয়েশ্বর চন্দ্র রায়, দলের স্ট্যান্ডিং কমিটির উনি মেম্বার, যতটা আমি খবর নিয়েছি। ওনার কথা আমার খুবই ভালো লেগেছে, অনেক কথা সুন্দরভাবে বলেছেন। কিন্তু বিএনপিকে তুলতে গিয়ে, বিএনপিকে উঁচু জায়গায় রাখতে গিয়ে অনেক কিছু আবার গোপনও করতে হয়েছে। বাংলাদেশে হিন্দুরা স্বর্ণালী বলতে দ্বিধা নেই, 1901 সাল থেকে তাদের সংখ্যা কমে যাচ্ছে। বিএনপি আমলেও সেই সংখ্যা বাড়েনি। সংখ্যা কমে যাচ্ছে কেন? হিন্দুরা নিরাপদে নেই, তারা দেশটাকে একটা সিকিউর জায়গা বলে মনে করছে না। তাই প্রত্যেক সেন্সাসে দেখা যাচ্ছে হিন্দুরা চলে যাচ্ছে দেশ ছেড়ে। হিন্দু যে ফার্টিলিটি, সেটাও বিরাটভাবে কম। ওনার গয়েশ্বরচন্দ্র রায়ের বাড়িতে মুসলমানরা আসেন, খুব আনন্দ। আমি আসছি রাজাদা আপনার কাছে, ঠিক এই আলোচনা নিয়ে আসবো। তবে তার আগে এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ খবর দিয়ে রাখি। দমদম বিমানবন্দরে 5টি বিমানের জরুরি অবতরণ হয়েছে। খারাপ আবহাওয়ার জন্য এই জরুরি অবতরণ, এমনটাই জানা যাচ্ছে। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অর্ণব। কি জানতে পারা যাচ্ছে? খারাপ আবহাওয়ার জেরে দমদম বিমানবন্দরে 5টি বিমানের জরুরি অবতরণ হয়েছে। আবহাওয়া ক্রমাগত খারাপ হচ্ছে, কারণ ঘূর্ণাবর্ত গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এবং সেই কারণেই হঠাৎ করে জরুরি অবতরণ করা হয়েছে 5টি বিমানের। 5টি বিমানের জরুরি অবতরণ করানো হয়। আমরা আবারও ফিরছি আলোচনাতে। রাজাদা আমাদের সঙ্গে ছিলেন। রাজাদা, যে বিষয়টা বলছিলেন আপনারই, যে পরিসংখ্যানের কথা বলা হচ্ছে, সেই পরিসংখ্যান কিছুক্ষণ আগে বিএনপি নেতা আমাদের সঙ্গে রয়েছেন, তার সঙ্গে কথা বলছিলাম আমরা। সেই পরিসংখ্যান নিঃসন্দেহে 71 থেকে কমতে গেছে, কিন্তু বিগত কয়েকদিন আমরা দেখেছি আওয়ামী লীগের সরকারের আমলে সেই পরিসংখ্যান কিছুটা হলে বেড়েওছে। সেখানে কিছুটা হলে নিরাপত্তা সুনিশ্চিত করা হয়েছে। শেখ হাসিনা সরকার বারবার বলেছে যে কোনো রকম জামাতি কার্যকলাপ হোক বা সন্ত্রাসী কার্যকলাপ হোক, তাদেরকে কোনো রকম ভাবে রেয়াত করা হবে না। সেই জায়গাতে দাঁড়িয়েও তো এই ঘটনাগুলো ঘটছে। কি বলবেন? না না, রেওয়াজ করা হবে না বলা হচ্ছে। উনি বেশ কিছু জায়গায় বিএনপি লিডার এবং জামায়াতের
যে সমস্ত দুষ্কৃতী ছিলেন কঠোর ব্যবস্থা নিয়েছেন, রাজাকারদের বিচার হয়েছে, ফাঁসি হয়েছে, এটা বলতে কত দ্বিধা নেই। কিন্তু যে ট্র্যাডিশন বাংলাদেশে চলছে হিন্দুদের উপর অত্যাচার, নির্মম অত্যাচার, নিষ্ঠুর অত্যাচার, সেই ট্র্যাডিশন কিন্তু বন্ধ হয়নি। এটা আওয়ামী লীগের সময় শুরু তা বলবো না, বিএনপির সময় শুরু হয়েছে, তাও আগের বহুদিন ধরেই চলেছে। এর পেছনে খুব সুন্দরভাবে গয়েশ্বর বাবু বললেন, এর পেছনে আর্থিক স্বার্থ রয়েছে। হিন্দুদের প্রপার্টি যদি কেড়ে নেওয়া যায় সেটা একটা বড় লক্ষ্য এবং সে নানান ধরনের লক্ষ্য সেখানে কাজ করছে। তবে হ্যাঁ, দুটো কথা আমি এখানে জাস্ট পরিষ্কার জানিয়ে চাই, যেটা গয়েশ্বর বাবু বললেন, 46 সালে যে নোয়াখালীর দাঙ্গা অক্টোবরে ঘটেছিল তার 75 বছর পূর্তি হলো। স্বাভাবিকভাবেই যারা ধর্মান্ধরা উল্লসিত, আবার তালিবানদের যে জয়যাত্রা আমরা দেখলাম আফগানিস্তানে, এই দুটো ব্যাপার একসঙ্গে ঘটে যাওয়ায় সেখানকার উগ্রবাদীরা ভাবছে এই ধরনের অ্যাকশন যদি এখানেও বাংলাদেশেও শুরু করে দেওয়া যায় তাহলে বুঝি ওই তালিবানি ভাবনা আরো ছড়িয়ে দেওয়া যাবে এবং সেখান থেকে পশ্চিমবঙ্গে ঢুকে পড়তে, ভারতবর্ষের অন্য জায়গায় ঢুকে পড়তে হয়তো বেশি দিন সময় লাগবে না আমাদের। তাই কোনোভাবে কমপ্লেসেন্সি, পরিতুষ্টির কোনো জায়গা নেই। কিন্তু বাংলাদেশ স্বাধীন দেশ, আমরা কখনো তাকে বলতে পারি না তোমরা এটা করো না করো। রাষ্ট্রসংঘের যিনি রিপ্রেজেন্টেটিভ আছেন তিনি পরিষ্কারভাবে জানিয়েছেন যে টলারেন্সের কোথাও একটা অভাব ঘটছে। সুতরাং এই বাংলাদেশ নিশ্চয়ই সতর্ক থাকবে এই যে স্টেটমেন্টটা এসেছে। এবং আমরা সুশীল সমাজ, বাংলাদেশের সুশীল সমাজ অত্যন্ত অ্যাক্টিভ, ভালো লাগছে বাংলাদেশের সুশীল সমাজ রয়েছে। কিন্তু খালি সুশীল সমাজকে দিয়ে হবে না, কড়া ব্যবস্থা, কঠিন ব্যবস্থা নিতে হবে বাংলাদেশ সরকারকে। সেটা কতটা নিতে পারবেন এই মুহূর্তে বোঝা যাচ্ছে না সোনালী। তাই দুঃখ, হতাশা আমাদের রয়েই গেছে। একটা আন্তর্জাতিক চাপ যদি সৃষ্টি হয়, বাংলাদেশের মানুষের ভূমিকা নিঃসন্দেহে প্রশংসা। যেটা বলছিলেন রাজাদা, আমি আসবো অনির্বাণের কাছে। অনির্বাণ, কোথাও কি মনে হয় সত্যি সত্যি এক্ষেত্রে আন্তর্জাতিক সম্পর্ক বা দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে ভারতের তরফ থেকে এই বিষয়টা আরো বেশি সুনিশ্চিত করার জন্য চাপ দেওয়ার দরকার, কোথাও সময় চলে এসেছে? যে কেন এতদিন পর্যন্ত এই ঘটনা বারংবার প্রতি বছর, আমি কিছুক্ষণ আগে পরিসংখ্যান দিচ্ছিলাম, তখন আপনি আমাদের সঙ্গে ছিলেন না, সেই একটা লম্বা পরিসংখ্যান দিলাম যে 2017 সাল থেকে যদি আমরা দেখি বিভিন্ন জায়গাতে প্রতি বছর এই পুজো মানে মন্দির প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে, দোকান বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে, লুটপাটের ঘটনা ঘটেছে। বাংলাদেশ সরকার বারবার বলছে যে এই ধরনের যারা উগ্র মৌলবাদ তাদের ক্ষেত্রে কড়া ব্যবস্থা নেওয়া হবে, কিন্তু আমরা জানি, সোশ্যাল মিডিয়া জানে যে বিভিন্ন ক্ষেত্রে এখনো পর্যন্ত কোনো নিয়ন্ত্রণ নেই। সোশ্যাল মিডিয়ায় যারা এই উগ্র মৌলবাদের বিষ ক্রমাগত ছড়াচ্ছে, সেক্ষেত্রে কেন নিয়ন্ত্রণ নেই এখনো পর্যন্ত? এবং এই বিষয়গুলোর ক্ষেত্রে এখনো পর্যন্ত কোনো শাস্তি দেওয়া হচ্ছে না। এক্ষেত্রে কোথাও কি মনে হয় না যে দু দেশের সম্পর্কে যে সম্পর্ক রয়েছে, যে ভালো সম্পর্ক রয়েছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে ভারতেরও কোথাও এই বিষয়গুলোকে সামনে রেখে বাংলাদেশ সরকারের ওপর চাপ দেওয়ার সময় এসেছে? কি মনে হয় নিবেন আপনার? দেখুন, শুধু প্রতিবেশী রাষ্ট্র হিসেবেই নয়, আমি অন্তত মনে করি যে কোনো সুস্থ রাজনৈতিক দল যখন কোনো একটি সরকার চালায়, যে দেশেই হোক, যে রাষ্ট্রে হোক, তখন গোটা বিশ্বে যে কোনো জায়গায় যদি এইভাবে সংখ্যালঘুদের ওপর অত্যাচার হয়, নিপীড়ন হয়, সেক্ষেত্রেই চাপ দেওয়া প্রয়োজন আছে। এবার যেহেতু প্রতিবেশী রাষ্ট্র, প্রতিবেশী দেশ, হয়তো প্রয়োজনীয়তা আরও বেশি। সমস্যা হলো, আমি আপনাকে জাস্ট 4টে পয়েন্ট বলছি। আজকে যে রাজনৈতিক দলটি ভারতের মসনদে বসে আছে তারা চাপ দেবে, আপনি বলছেন খুব ভালো কথা। কোন মুখে চাপটা দেবে? এই যে সন্ময়বাবু এখানে বসে মন্দির ভাঙা নিয়ে অনেক দুঃখ প্রকাশ করলেন, রাগ, ক্ষোভ, হতাশা, উনি যে দলটি করেন তাদের উত্থানই তো শুরু হয়েছে একটি 500 বছরের পুরনো ঐতিহাসিক মসজিদ ভাঙা দিয়ে। আজও তারা বুক বাজিয়ে বলেন যে তারা বাবরি মসজিদ ভেঙেছেন, এবং সেই বাবরি মসজিদ ভাঙা থেকে পরবর্তীকালে যতগুলি সাম্প্রদায়িক দাঙ্গা গোটা ভারত জুড়ে হয়েছে, আপনি কি মনে করেন তার কোনো প্রভাব বাংলাদেশে যারা হিন্দু, যারা সংখ্যালঘু, তাদের ওপর পড়েনি? এইখানে যদি মৌলবাদ, যেটা বিজেপি আরএসএস এর হাত ধরে আমরা জন্ম নিতে দেখেছি, তার যদি বাড়বাড়ন্ত হয়, তার পাল্টা হিসেবে সেটাকে অজুহাত হিসেবে ব্যবহার করে বাংলাদেশের মৌলবাদীরাও তো হিন্দুদের ওপর নিপীড়ন করে, আবার সেইটাকে উদাহরণ হিসেবে দেখিয়ে সন্ময়বাবুর দল, তার নেতা শুভেন্দু অধিকারী বলছেন যে বাংলাদেশের ঘটনায় বিজেপির ভোট বাড়বে উপনির্বাচনে, শান্তিপুরে গিয়ে বলেছেন। এই যাদের মুখ এবং মুখোশ, আপনি কি করে আশা করেন সেই দলটি সরকারে বসে বাংলাদেশ সরকারকে চাপ দেবে? অনেকবার এই সময় দাঁড়িয়ে প্রতিবেশী দেশে যে ঘটনা ঘটছে সেই নিয়ে আমরা কথা বলছি। আপনার কি মনে হয় কি এই জায়গায় দাঁড়িয়ে সত্যি সত্যি প্রাসঙ্গিক এই বিষয়গুলো, এবং এখানেও কোথাও ভোট রাজনীতি সামনে গুরুত্ব পাওয়া দরকার? ভীষণ প্রাসঙ্গিক স্বর্ণালী, কারণ শুভেন্দু অধিকারীর বক্তব্যটা যেটা আপনাকে বললাম, এটা তো আমি বলিনি। এই যে বাংলা পক্ষের প্রতিনিধি অনির্বাণ বাবু অনেক কথা বলছিলেন না, যে রাম মন্দির নিয়ে, বাবরি মসজিদ ভাঙা নিয়ে,
অনির্বাণ বাবু বোধহয় জানেন না যে সুপ্রিম কোর্ট কিন্তু রাম মন্দিরকে মান্যতা দিয়েছে। না না, বাবরি মসজিদটা ভাঙাটাকে মান্যতা দিয়েছে কি বাংলা পক্ষে শর্মা বাবু? বাংলা না না, বাংলা কোন পক্ষ ছেড়ে দিন না, একটু বলতে দিন, বাবরি মসজিদটা ভাঙাটাকে কি সুপ্রিম কোর্ট কি বলেছে? ইটস আ অ্যাক্ট অফ ক্রিমিনাল অফেন্স, ক্রিমিনাল অফেন্স বলেছে বাবরি মসজিদ ভাঙাটাকে, সেইটা কেন এড়িয়ে যাচ্ছেন? অনির্বাণ, একটা ঘটনা আপনি বলছেন যে সেই ঘটনা ঘটেছে তাই এইদিকে ঘটনা ঘটছে, এদিকে মৌলবাদ বাড়ছে, ওদিকে মৌলবাদ বাড়ছে, সন্ত্রাসবাদীরা একসঙ্গে প্রতিবাদ করা যাচ্ছে না, একসঙ্গে সেগুলো নিন্দা করা যাচ্ছে না। একসঙ্গে নিন্দা কখন করবেন? আপনি বাবরি মসজিদ ধ্বংসটাকে বাদ দিয়ে দেবেন আর শুধুমাত্র রমনা কালীবাড়ির কথা বলবেন না, দুটোকেই একসাথে বলতে হবে। একটু শুনে নিন সন্ময়দা। ঐতিহাসিক রায়টা একটা উল্লেখযোগ্য জায়গা, এসব নিয়ে বেকার এইখানে মূল বিষয় থেকে প্রসঙ্গে যাবেন না, মানে প্রসঙ্গান্তরে যাবেন না। আমি মূল যে কথাটা বলতে চাইছি সেটা হচ্ছে যে মৌলবাদকে এখন চেষ্টা করা হচ্ছে বিচ্ছিন্ন করার ধর্ম থেকে। প্রশ্নটা হচ্ছে তা নয়, এতদিন পর্যন্ত আমরা এই কথাগুলো শুনিনি যে মৌলবাদের একটা আলাদা ধর্ম আছে। এখন দেখবেন নতুন করে স্বর্ণালী খাওয়ানোর চেষ্টা হচ্ছে মৌলবাদ একটা আলাদা ধর্ম। আরে মৌলবাদ যখন একটা রাষ্ট্রীয় যন্ত্রের মধ্য দিয়ে আসে, সেখানে বিভিন্ন রকম চেহারা নেয়, রাষ্ট্রের মধ্যে দিয়ে চেহারা নেয়। বাংলাদেশে যে ঘটনাটা ঘটছে সেটা বাংলাদেশের আভ্যন্তরীণ ঘটনা হলেও আমাদের দেশের সকল সেকুলার ধর্মনিরপেক্ষতার নাম করে যারা এই ধরনের এ জাতীয় কাজকর্ম করে প্রকারান্তরে সমর্থনটা করছেন, তার ফলে কিন্তু সিচুয়েশনটা আরো গ্রেভ। সমর্থনটা কে করছে শর্মা বাবু? সমর্থনটা কে করছে? এর প্রতিবাদটা করা দরকার। আপনি একদিকে বলছেন বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপার আর অন্যদিকে আপনারা সেটা নিয়ে মিছিল করছেন, দুটো একসাথে করছেন কেন? হয় বলুন আভ্যন্তরীণ ব্যাপার হলেও আমরা বলবো, না না বলুন যে আভ্যন্তরীণ হলেও আমরা বলবো, সেটা বলুন, আমি মেনে নেব। একদিকে পাশ কাটানোর চেষ্টা আভ্যন্তরীণ ব্যাপার বলে, অন্যদিকে মিছিল কেন? যে সময় আন্তর্জাতিক তারকারা ভারতে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে টুইট করে প্রতিবাদ জানিয়েছিল, আপনারাই বলেছিলেন ইন্টারনাল ম্যাটার অ্যামিকেবল সলিউশন, আর আজকে একটি অন্য রাষ্ট্রের ব্যাপারে নাক গলাচ্ছেন কেন? তাহলে এই বিচারিতা ডাবল স্ট্যান্ডার্ড কেন? কারণ এটাই আপনাদের আসল রূপ। আপনারাও এই জামাত বা যারা বাংলাদেশে ঘটনা ঘটাচ্ছে তাদের থেকে আলাদা কিচ্ছু না। ওপারে যাহা জামাত, এপারে তাহা আরএসএস বিজেপি, আপনারা দুজনেই একই মুদ্রার এপিটার ওপিট। শুনুন, আপনাদের এই বিচারিতা খুব সহজে বোঝা যায়, খুব সহজে বোঝা যায়। ওখানে যেহেতু সংখ্যালঘুদের অত্যাচার হচ্ছে, আপনাদের নেতা বলছেন আমাদের ভোট বাড়বে, আসলে তো আপনারা আনন্দিত, আসলে আপনারা আনন্দিত বসাই, আপনারা সভ্য সমাজে রাজনীতি করার জন্য। প্লিজ প্লিজ আমি আসবো, আমি এই আলোচনা। কজন সংখ্যালঘু উপরে গেছে বলুন তো? সাহস হবে, শক্তি হবে, অনেস্টি হবে তার উত্তর দেওয়ার? এই পশ্চিমবঙ্গ থেকে কজন অন্য ধর্মের সংখ্যালঘু মানুষ, এদেশের সংখ্যালঘু মানুষ ওপার বাংলায় গেছে? যাবে কেন? যাবে কেন? যেভাবে যাবেটা কেন? কি কারণে যাবে? লজ্জা কিচ্ছু নেই। যাবেটা কি কারণে? এটাই তো বুঝলাম না। আপনি কি এই ভারতবর্ষের নাগরিকদের তাড়িয়ে দিতে চাইছেন? আপনি কি ভারতের নাগরিকদের তাড়িয়ে দিতে চাইছেন? চাইছেনটা কি? না, কখনো তাড়াতে চাই না। তাহলে বলছেন কেন ওপারে যাওয়ার কথাটা আসছে কোথা থেকে? বাংলাদেশ থেকে যখন হিন্দু সংখ্যালঘুদের উপর অত্যাচার হয়, বুঝলাম, সেই কথাটি মাননীয় নরেন্দ্র মোদী মহাশয় শেখ হাসিনার সাথে যখন দেখা করতে গেলেন, ওরাকান্দিতে গেলেন, বাংলার ভোট চলাকালীন তিনি একটি স্টান্ট করতে গেলেন, তখন একবারও বলেছিলেন যে মাননীয় শেখ হাসিনা আপনাদের ধর্মনিরপেক্ষ কথাটাকে আপনারা ভণ্ডামির পর্যায়ে নিয়ে গেছেন। বলেছিলেন কি আপনাদের দল তৃণমূল কংগ্রেস? আমি আবার আসছি, আবার প্রত্যেকটা ফিরবো, কিন্তু আমার একটা প্রশ্ন সন্ময় বাবু এবং অনির্বাণের কাছে, দুজনের কাছে, যে সত্যি সত্যি প্রতিবেশী দেশে যে ঘটনা ঘটছে জানিয়ে গোটা বিশ্ব নিন্দা করছে, খুব ভাবতে অদ্ভুত লাগছে না যে একই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আপনারা একটা দেশের নাগরিক হয়ে দুটো ভিন্ন মত পোষণ করছেন? ভিন্ন মত পোষণ করছি, এটা কি কোথাও ধরবো কি কোথাও এটা আমাদের লজ্জা, আমাদের দেশের লজ্জা? শুনুন, এই যে অত্যন্ত নক্কারজনক ঘটনাগুলি বাংলাদেশে ঘটছে, এই একই সমস্যা অনির্বাণ, মানে সোনালী বলছি, আমি সেটা উত্তর দিচ্ছি। রাজনৈতিক দল মিলে মিশে এই বিষয়গুলো নিয়ে কারণ আছে, তার কারণ আছে। আপনি কেন একটা দেশের একটা জায়গায় একটাই ভয়েস থাকবে না? আপনি আরএসএস বিজেপির সাথে বাকি দলদের গোলাবেন না, এখানেই তফাৎ। আমি বারবার এটা বলছি, যারা মসজিদ ভেঙে দাঙ্গা করে যারা রাজনৈতিক ফায়দা তোলে তাদের সাথে বাকিদের মেলাবেন না। আজকে বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা হচ্ছে, সেখানকার সংখ্যালঘু হিন্দুরা খুন হচ্ছে, শুভেন্দু অধিকারী বলছেন বিজেপি ভোট পাবে। আপনি কিভাবে এদের সাথে বাকিদের মেলাচ্ছেন? এরা একটি আদ্যপান্ত সাম্প্রদায়িক দল, যতবার দাঙ্গা হয়েছে ততবার এদের ভোট বৃদ্ধি পেয়েছে। এটা ইয়েল ইউনিভার্সিটি সার্ভেতে প্রকাশিত হয়েছে, আমি বলছি না।
অতএব দাঙ্গা হলে, সাম্প্রদায়িক অশান্তি হলে তাতে বিজেপির লাভ হয়। আজকে সন্ময় বাবু যে উদ্বেগ দেখাচ্ছে, আরে আপনারা তো ব্যক্তিগতভাবে উনি লোকসান উদ্বিগ্ন হতেও দেখেন, পারেন, তাই কিন্তু ওনার প্রতিবাদ দল করছেন না। তারা আনন্দিত, 28% তারা আমি আনন্দিত। একটা বিরতির পর আসছি, তাই একটা বিরতির আপনাদের পর। নেত্রী প্রতিবাদ করছেন না। না, এখনো পর্যন্ত নিঃসন্দেহে আমি জানি না কারা কারা এই বিষয়কে সমর্থন জানাচ্ছেন, তাদের কি মানসিকতা বা কোন জায়গা থেকে প্রতিবাদ আসছে না। তবে একটা দেশ যে জায়গা থেকে আমরা সত্যি চিন্তা দেখাচ্ছিলাম, সেই জায়গা থেকে আমার মন অদ্ভুত লাগছে ভেবেও এটা, যে সেই দেশের ভাষা কি করে বিভিন্ন রকমভাবে এই ধরনের একটা আন্তর্জাতিক ইস্যুতে, এবং যেখানে সত্যি প্রতিবেশী দেশের একটা ইস্যু নিয়ে আমরা আলোচনা করছি, সেখানে কি করে এই ভাষার বয়ানগুলো কি করে বদলে যায়, দুটো আলাদা মাত্রা, ডাইমেনশন কি করে বেরিয়ে আসছে। একটা বিরতির পর ফিরে আসছি, কনক্লুড করবো এই আলোচনা, সঙ্গে থাকুন। আমাদের সঙ্গে রয়েছেন বিএনপি নেতা বাংলাদেশ থেকে। আমি আবারও আপনার কাছে যাই, যদিও এটাও এক ধরনের অদ্ভুত ব্যাপার যে এখানে এপারে, যেটা আপনি ওপারের ক্ষেত্রে বলছিলেন, ওই দেশের ক্ষেত্রে ভোট ব্যাংক রাজনীতি বড়, সেটা বড়, ভোট বড় বালাই, রাজনৈতিক ভোট ব্যাংক ইম্পর্টেন্ট, এবং এক্ষেত্রেও আমাদের ক্ষেত্রেও এদেশেও একই কোথাও সমীকরণ চলে। সেক্ষেত্রে হয়তো প্রকৃত অর্থে যেটা নিন্দা করার আমরা সেটা করে উঠতে পারি না। আমার আপনার কাছে প্রশ্ন, এই যে জায়গা থেকে দাঁড়িয়ে আপনারা বললেন যে শুধুমাত্র রাজনৈতিক কারণ, কোথাও কোনো মৌলবাদ নেই, কিন্তু জামাতি কার্যকলাপ, সেগুলোর ক্ষেত্রেও কি কখনো আপনারা সেইভাবে সমালোচনা করেছেন গয়েশ্বর বাবু? এবং সেক্ষেত্রে যে শেখ হাসিনা বারবার তিনি কড়া হাতে বিষয়গুলোকে দমন করার চেষ্টা করেছেন, ভালো বার্তা দিয়েছেন, মেসেজ দিয়েছেন, এত উন্নতি হয়েছে এই সময় দাঁড়িয়ে, আমি কিছুক্ষণ আগে জিডিপি তার রেট বলছিলাম, সেই জায়গা দাঁড়িয়ে কোথাও কি মনে হয় না যে সত্যি সত্যি এই মুহূর্তে দাঁড়িয়ে শেখ হাসিনা সরকারের সমালোচনাটা নেহাতি একটা বালখিল্যতা হয়ে যাচ্ছে? কি বলবেন গয়েশ্বর বাবু? আপনি যেভাবে প্রশ্ন করেন তাতে আমার উত্তেজিত হওয়ার কিছু নাই। আপনি যেমন উন্নয়ন দেখছেন শেখ হাসিনার মুখে, কিন্তু এই দেশে যে 10 লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেছে সেটা তো আপনার মনে জানা নাই, সেটা জেনে নিন। শুধু উন্নয়নের নামে যে আকর্ষণীয় দুর্নীতি, প্রশাসন থেকে আরম্ভ করে সবকিছু, আজকে পুলিশ প্রশাসন কেন নির্বাক? আপনি চৌমুহনী যেটা রাম মন্দিরে, সেই রাম মন্দির থেকে যে প্রভু গৌতম ব্রহ্মচারী তিনি বললেন যে সকাল 6টা থেকে আমরা পুলিশ, ডিসি, র্যাব, সবাই বিজেপি সবাইকে বলছি, তারা কোনো কর্ণপাত করলো না। 6টি ঘন্টার তাণ্ডব চালালো, 10টি মন্দির ভাঙলো, 6 থেকে 7 কোটি টাকার স্বর্ণ অলংকার লুট করলো, তারা ঠায় দাঁড়িয়ে থাকলো। তারপরে আপনি শেখ হাসিনার পক্ষে কি দিয়ে আপনি আমাকে লজ্জা দিতে চান, আমি তো বুঝছি না। সুতরাং তো আজকে যেটা হচ্ছে, আপনাদের কথাবার্তাগুলো শুনলাম, ভালো লাগলো। একটা বিষয় হলো, একটা দেশের আভ্যন্তরীণ ব্যাপারে কথা বলা যায় না, এটাও যেমন ঠিক, আবার কোন দেশটাই কিন্তু বিশ্ব পরিমণ্ডলের বাইরে না। আমরা যদি একটা বৈশ্বিক দৃষ্টিভঙ্গি থেকে দেখি, তাহলে যে কোনো দেশে মানবতা বিরোধী কর্মের জন্য যে কোনো দেশই নিন্দা করতে পারে। ভারতে যদি মানবতা বিরোধী কোনো কর্ম হয়, সেটা একজন নাগরিক হিসেবে, একটা মানুষ হিসেবে আমি মানবতার পক্ষে কথা। আপনারাও আমাদের এখানে যদি এই ধরনের মানবতা ভুলণ্ঠিত হয়, নাগরিক অধিকারে ভুলণ্ঠিত হয়, সেক্ষেত্রে বলতে পারেন। কিন্তু রাতে, দিনের ভোর যখন রাতে কেটে নেন, তখন যখন আপনারা এই সরকারের সাধুবাদ জানান, তখন তো এই দেশের মানুষ হতাশ হয়। এবং একটি গণতান্ত্রিক দেশ হিসেবে গত 70 বছর ভারত একটা ঐতিহ্য আছে। আমরা জানি যে সেখানকে রাজনৈতিক প্রক্রিয়া, ভোটের মধ্য দিয়ে সরকারের পরিবর্তন হয়। সেই গণতান্ত্রিক দেশের মাঝখানে ছোট্ট একটা দেশ, সেই যেখানে এই 1 যুগ ধরে গণতন্ত্রের উপর যে রোশনাল চলছে এবং গণতন্ত্র যে পিষ্ট হচ্ছে, সংবাদপত্রের লোকরা যে কথা বলতে পারছে না, সুশীল সমাজ কথা বলতে পারছে না, আমরা 10 জন লোক নিয়ে মিছিল করলে পুলিশ ট্র্যাবের অভাব থাকে না, আর ঘন্টার পর ঘন্টার তাণ্ডব করে সেখানে পুলিশ সেখানে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। সেখান থেকে আপনাকে বুঝতে খুব কষ্ট হয় যে সরকারের ইন্ধন নাই, জায়গায় সরকার এটা করায় নাই। আপনার এই বক্তব্যগুলো একদম নিঃসন্দেহে আমি আমাদের দেশের প্রত্যেকটা মানুষের কাছে সেটা আশা করি আপনার বক্তব্য স্পষ্টই ভাবেই আপনি বোঝাতে পেরেছেন। আপাতত আপনাদের অনেক ধন্যবাদ, প্রত্যেককে অনেক ধন্যবাদ। এই আলোচনা আমি শেষ করবো, তবে নিঃসন্দেহে এই ছবির দিকে নজর থাকবে আমাদের। নিঃসন্দেহে এদেশের ক্ষেত্রেও একাধিক রাজনৈতিক দল যারা মুখে কুলুপেটে রয়েছে, এবং সেক্ষেত্রেও ভোট ব্যাংকের কোনো ইকুয়েশন রয়েছে, সেটা বোঝার অপেক্ষা রাখে না। কিন্তু তার পাশাপাশি মানবতা যেখানে কোথাও নিপীড়িত হচ্ছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে যে কোনো রকমের মৌলবাদের বিরুদ্ধে আমরা সরব হব। এই ছবি আমরা তার ফলো আপ নিঃসন্দেহে করব। পরবর্তী ক্ষেত্রে কি পদক্ষেপ নিচ্ছে বাংলাদেশ সরকার, নজর থাকবে আমাদের দূর থেকেই। 12টা বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।